স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন আর তারুণ্যের আকাঙ্ক্ষা পূরণে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রুখে দেওয়ার প্রত্যয়ের কথা জানান তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মহান জাতীয় সংসদকে। এমন অভিযোগ করে লুইয়াই কানের ঐতিহাসিক সেই স্থাপনার সামনেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিপ্লবী তরুণরা। প্রচলিত রাজনীতিতে নবদিগন্তের সূচনা করতেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে জনস্রোত, একসময় যা পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। নবীন রাজনৈতিক দলের এই আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় জুলাই আগস্টের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর নতুন রাজনৈতিক দলের নামের ঘোষণাটি দেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। নবগঠিত দলটির আংশিক কমিটির সদস্যদের নাম জানান দলটির সদস্য সচিব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। আগামীর বাংলাদেশ কোন পথে চলবে সেই ইঙ্গিত দেন আক্তার হোসেন। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, এমন মত দেন বক্তারা। চান সুস্থ রাজনীতির চর্চা। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। যারা বড় রাজনৈতিক দল রয়েছে, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আর দলটির আহ্বায়ক জানান, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চলতে দেয়া হবে না। শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক আর অধরা স্বপ্ন নয় বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বক্তারা জানান, আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় নাগরিক পার্টির এই পথ চলার মধ্য দিয়ে ভাবনায় পড়বে মাঠে থাকা পুরনো রাজনৈতিক দলগুলো। তবে মানিক মিয়া এভিনিউর এই বিশাল জনসমুদ্র দেশের প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ভাবনাকে কতটা আলোড়িত করতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন। শুধু আত্মপ্রকাশই যথেষ্ট নয়, জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা। এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির।
বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে এই দেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে, এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী তারা তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না, রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা, খিটখিটে মেজাজ সহ এমন অনেক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের শিকার মানুষ জিডিপিতে ঠিকমতো অবদান রাখতে পারছেন না, যার প্রভাব পড়ছে গোটা অর্থনীতিতে। জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ। পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের, যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে। বায়ু দূষণ প্লাস যানজট, এই দুইটার জন্য আমরা মেন্টালি ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই। ইরিটেটেড আর র্যাশ ফিল হয়, বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি ড্রাউজ লাগে, পড়তে ইচ্ছা করে না। ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না, আসলে অনেকটা অস্বস্তিবোধ লাগে। চিকিৎসকরা জানান, মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে। এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ঠিকমতো কাজ করে না স্নায়ুগুলো, ফলে মনোযোগের সমস্যা, খিটখিটে মেজাজ, বুদ্ধিলোপ সহ নানা সমস্যা দেখা দেয়। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্ণতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে। বিষণ্ণতা, উদ্বিগ্নতা, রেগে যাওয়া, মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে। যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল তাদের সেই রোগগুলোর লক্ষণগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, এগুলোর কারণে সেকেন্ডারি মেন্টাল ডিসঅর্ডার আমাদের হচ্ছে। বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায়। বিশ্ব ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস প্রতিবেদন বলছে, 2019 সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি হয়েছে মোট জিডিপির 8.32%। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস বলছে, 2020 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা মোট জিডিপির 5%। কেন এই অবস্থা, তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে। ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার কষ্টার্জিত অর্থের একটি বড় অংশ। মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না, জিডিপির 3 থেকে 5% পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি। বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য, শরীরচর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শুরু হলো বাঙালির স্বাধীনতা ও গৌরবগাথার মাস মার্চ। দীর্ঘ লড়াই, সংগ্রাম
অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মধ্যে পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নেয় বাংলাদেশ নামক ভূখণ্ড, যার গোড়াপত্তন ঘটে এই অগ্নিঝরা মার্চে। 1971 সালের 1 মার্চ সারা দেশই তখন অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে 3রা মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। বেতারে এই ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। মুহূর্তে গর্জে ওঠে পুরো দেশ। পূর্ব বাংলার ছাত্র সমাজ ও সাধারণ মানুষ স্লোগান তোলে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল, সে আগুন মার্চে ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থানের সিঁড়ি বেয়ে 71-এর মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন বার্তা। এরই ধারাবাহিকতায় অদম্য বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শানিত করে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 71-এর 16 ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। অর্জিত হয় পৃথিবীর বুকে লাল সবুজের গৌরবের পতাকা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানকে সামনে রেখে বাজারে চাহিদা বেড়েছে নানা পণ্যের। রোজার পণ্য খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বাজারে পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর ক্রেতারা কি বলছেন দাম বাড়ায়? রমজান উপলক্ষে যে সব পণ্যের যে দাম বেড়েছে এমনটি নয়। কিছু পণ্যের দাম যেমন স্থিতিশীল রয়েছে, অনুরূপভাবে কিছু পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে দেখেছি যে খুলনার যে সবজির বাজারটা, সেই সবজির বাজারে 30 টাকা 40 টাকা যে বেগুন ছিল, সেটা কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সেই সঙ্গে যে শশা, ক্ষীরা, সেটা কিন্তু কেজি প্রতি বেড়েছে, বলা যায় যে 30 থেকে 40 টাকা কেজিতে বেড়েছে। এবং এছাড়াও থাকছে লেবু, যে 20 টাকার হালি লেবু 60 টাকা করে বিক্রি হচ্ছে। আর কথা বলে এখানে রয়েছে আসলে যে নিত্যপণ্যের দ্রব্য কেমন রয়েছে, বিশেষ করে রমজান সামগ্রীর অবস্থা কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ডিবিসি নিউজ চ্যানেল এবং দেশবাসীকে রমজানের শুভেচ্ছা। আসলে বর্তমান বাজারে যে বড় রকমের একটা সিন্ডিকেট বিগত সরকারের আমলে ছিল, সেই সিন্ডিকেট এখনো সক্রিয় আছে। সর্বপ্রথম এইটাই আমরা জানাতে চাই অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমার খুলনা শহরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যদি সঠিকভাবে মোবাইল ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত যে টিমটা আছে তার সংখ্যা বাড়ায় বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে জনগণ উপকৃত হবে। এবং ধরেন আমরা কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে কোনগুলো ঊর্ধ্বগতি বা দাম বাড়ছে, সয়াবিন তেলের ওই বিষয়ে কি অবস্থা রয়েছে একটু যদি বলতেন আমাদের। সয়াবিন তেলের দাম বেশি, আগের তুলনায় একটু সয়াবিন তেলের দাম বেশি। অন্য পণ্য খেজুর, ছোলা এগুলো কেমন দাম বিক্রি করছেন আপনারা? গত বছরের তুলনায় এবছর দাম কম খেজুর, ছোলা। যেমন গত বছর আপনার খেজুর ছিল 220 টাকা, এবছর 180 টাকা, 200 টাকা কেজি। বোতলজাত সয়াবিনটার কি অবস্থায় আছে? বোতলজাত সয়াবিন তেল নাই, বাজার মানে সংকট। কেন এটা হচ্ছে? এটা কোম্পানির কাছে নাই, কোম্পানি ভালো জানে এটা কি কারণে হচ্ছে। এটা ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা ক্রেতা রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে যে নিত্য পণ্য দ্রব্য কেমন দেখছেন বা রমজান উপলক্ষে? রমজান উপলক্ষে গতবার যে দাম ছিল, গতবারের তুলনায় এবার দাম অনেক কম। সবজি বাজার কিছুটা দাম বৃদ্ধি হয়েছে গতবার, মানে কয়েকদিন আগে। এবং যেমনটা দাবি করছে, বিশেষ করে যে বাজার মনিটরিং এর মধ্যে বাজার যেসব পণ্যের ঊর্ধ্বগতি হয়েছে সেগুলো জানি ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসে এবং বাজার নিয়ন্ত্রণ আসে, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। খুলনা মহানগরীর দুর্ভোগের অপর নাম ট্রাফিক জ্যাম। অনুমোদিত সংখ্যার কয়েক গুণ বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলায় সৃষ্টি হয়েছে এই অবস্থা। মহানগর এলাকায় বেড়েছে ভোগান্তি। যদিও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন দায়িত্বশীলরা। 2020 সালে খুলনা মহানগরীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমোদন দেন তৎকালীন মেয়র। যানজট বিবেচনায় সিটি এলাকায় 7,897টি লাইসেন্স দেওয়া হয়।
তবে নিয়মনীতি তোয়াক্কা না করে অটোরিকশা চলছে 4 থেকে 5 গুণ। এর প্রভাবে প্রতিনিয়তই লেগে আছে যানজট। খুলনা সিটি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর, যানজট মুক্ত শহর, সেই শহরে অনেক জাম। মনে করেন বিগত 2 বছর 5 বছর আগে ওইটা ছিল না। 3 হুইলার যে গাড়িগুলো যত্রতত্র ব্যবহারের একটা এতে তো যানজট হবেই। তাদের নাই কোনো প্রশিক্ষণ, তারা যার যেমন ইচ্ছা চালাচ্ছে। দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নগরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ট্রাফিক যে কাজ করছে কিন্তু সে প্রত্যাশিত কাজগুলো তারা কিন্তু করতে পারছে না, যে কারণে যে এখন গ্রামের ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি তারা কিন্তু শহরে এসে প্রচণ্ডভাবে যানজট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনা বাস্তবায়নের কথা জানাচ্ছে স্থানীয় প্রশাসন। শহর কেন্দ্রিক মোটামুটি 6টা পয়েন্ট আমরা নির্ধারণ করি, সেখানে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেওয়া আছে। আমাদের স্পেশাল অফিসার যারা ন্যূনতম একজন টিআইয়ের নেতৃত্বে আমরা এবং একজন এসিকে 2টা স্পট আমরা নির্ধারণ করে দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অটোগুলি সকাল সাদা চিহ্নধারীগুলি সকালবেলা চলবে 12টা বা 1টা পর্যন্ত, যেটা আমরা নির্ধারণ করে দিব। আর বিকালে অন্য রেড চিহ্নিত বা অন্য যে কোনো চিহ্ন ব্যবহার করে বা রং ব্যবহার করে আমরা আইডেন্টিফাই করে দিব। খুলনা নগরীতে নিয়মিত চলছে 40 থেকে 50 হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প জেলেন্সকি বৈঠকে বাকবিতণ্ডা হয়েছে। হয়নি কোনো চুক্তি, বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলনও। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বৈঠক হয়। সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ডা হয় দুই নেতার মধ্যে। বৈঠকে জেলেন্সকি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয়। জবাবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য কিয়েভকে ছাড় দিতে হবে। শুধু ট্রাম্প নয়, জেলেন্সকির সঙ্গে তর্কে জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্টকে জেলেন্সকি অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন তিনি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।